হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস ইউনিক লার্নিং লাইক। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আছি রাজন তোমাদের সঙ্গে। দেখো, আজকে থেকে আবার আমরা কম্পিটিটিভ ম্যাথমেটিক্স এর মিক্স কোশ্চেন শুরু করলাম। এই কোশ্চেন গুলো কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট? মিক্স তো করব, কিন্তু পার্টিকুলার কোন পরীক্ষাগুলোর জন্য তো ইম্পর্টেন্ট হয়, অবশ্যই ইম্পর্টেন্ট। আমাদের পশ্চিমবঙ্গের বুকে যা পরীক্ষা হয় সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কেপি, ডাব্লিউবিপি, পিএসসি যত রকম পরীক্ষা হয়, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, সব রকমের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এছাড়াও রেল আছে, ঠিক আছে, এসএসসি আছে, ব্যাংক আছে, ডাব্লিউবিসিএসও আছে। এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো দেখো, আজকের প্রথম অঙ্ক, এই অঙ্কটা 1 নম্বর অঙ্ক। দেখো আজকের প্রথম অঙ্ক কি বলেছে, বলছে 25 জন লোক, ঠিক আছে, 12 মিটার লম্বা একটা পুকুর 20 দিনে খনন করতে পারে। ক্লিয়ার? 25 দিনে 21 মিটার লম্বা পুকুর কতজন লোক খনন করতে পারবে? বেসিক কোশ্চেন, সহজ কোশ্চেন। এই কোশ্চেনটা করার জন্য আমাদের কি জানতে হবে? আমাদের বেসিক একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমরা একটা লজিক জানি এই অঙ্কটা করার জন্য। m1 d1 t1 বাই w1 সমান কি m2 d2 t2 বাই w2। এটা একদম বেসিক জায়গা। এবার বিষয়টা হচ্ছে যে m d t এগুলো কি? m মানে হচ্ছে লোক সংখ্যা, m মানে হচ্ছে লোক সংখ্যা, d মানে হচ্ছে দিন সংখ্যা, t মানে হচ্ছে যে t মানে কি, t মানে হচ্ছে যে দিনে কতক্ষণ করে করছে, মানে ঘন্টা আর কি, দিনে ক ঘন্টা করে কাজ করছে বা ক মিনিট করে কাজ করছে, হোয়াটএভার, যেটা কোশ্চেনে দেওয়া থাকবে। আর ডাব্লু মানে কি? ডাব্লু মানে হচ্ছে কাজের পরিমাণ, কাজের পরিমাণ। ঠিক আছে, তাহলে এই হলো আমার চার্ট। এবার বিষয় হচ্ছে এখানে কি কি বলে দিয়েছে একটু দেখে নি। ঠিক আছে, এখানে বলে দিয়েছে যে 25 জন লোক 12 মিটার লম্বা একটা পুকুর 20 দিনে তৈরি করতে পারে। তাহলে কতজন লোক? না 25 জন লোক। আমরা এটাকে বলবো m1। ঠিক আছে, 12 মিটার লম্বা একটা পুকুর, তাহলে 12 মিটার, এটা কি কাজের পরিমাণ। তারপরে এটাকে তাহলে কি বলবো? w1। ঠিক আছে, একটা পুকুর কদিনে? 20 দিনে খনন করতে পারে, তাহলে 20 দিনে, তার মানে এটাকে কি বলবো? d1, কারণ দিন সংখ্যা বলেছে। ক্লিয়ার? তাহলে কি বলছে? 25 দিনে 21 মিটার লম্বা পুকুর, কি বলছে? কদিনে? 25 দিনে। ঠিক আছে, 25 দিন মানে কি? 25 দিন মানে কি? এই যে 25 দিন, এটাকে কি ধরবো? তাহলে d2 ধরবো, d2 ধরবো। আর 21 মিটার লম্বা পুকুর, এটাকে কি ধরবো? এটাকে w2 ধরবো। আর কি বার করতে বলেছে? কতজন লোক খনন করতে পারবে, কতজন লোক। তাহলে কি বার করতে বলেছে? আমরা আমাদের m2 টাকে বার করতে বলেছে। এই হচ্ছে আমার পুরো অঙ্কের লজিক। ভালো কথা। তো এবার এটাকে আমরা যদি করতে যাই, দেখো এখানে কি টি এর কথা বলেছে? দৈনিক টি কত করে, মানে ক ঘন্টা করে কাজ করছে বলেনি। তার মানে আমরা এইখানটায় যাব না। কোনখানটায়? এখানটায় যাব না। তাহলে কি করব এখানে আমরা? দেখো, তাহলে আমরা এখন সূত্রটা মডিফাই করে লিখব, m1 d1 বাই w1 সমান m2 d2 বাই w2। ক্লিয়ার? তাহলে দেখো m1 কত? বসিয়ে দেব 25। m1 এর ভ্যালু 25 বসিয়ে দিলাম। ভালো কথা। d1 এর ভ্যালু কত? দেখো d1 এর ভ্যালু হচ্ছে 20। d1 এর ভ্যালু কত? d1 এর ভ্যালু হচ্ছে 20। ওকে,
কাজের পরিমাণ W1 মানে কি কাজের পরিমাণ, W1 কত 12, W1 কত 12 সমান M2 D2 W2। তাহলে M2 কত, M2 আমাকে বার করতে হবে, M2 আমাকে বার করতে হবে, M2 আমাকে বার করতে হবে। D2 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 হচ্ছে 25 দিন বলে দিয়েছে, D2 25 দিন বলে দিয়েছে। আর কি বলেছে W2, W2 মানে হচ্ছে 21 মিটার, W2 মানে কি না 21 মিটার হয়েছে। এবার কাজ কিছুই নেই, কাজ হচ্ছে কাটাকুটি করা, খুব সহজ। দেখো এদিক থেকে 25 এদিক থেকে 25 কেটে গেল, ঠিক আছে। আচ্ছা তারপরে কি কাটবো, এখানে দেখো 4 দিয়ে কাটলে 3 4 এ 12, এখানে 4 দিয়ে কাটলে 4 5 এ 20 হলো। তাহলে M2 এর ভ্যালু কি হবে, M2 এর ভ্যালু 5, 21টা এই পাশে চলে যাবে, গুণ 21 বাই 3। তাহলে 3 দিয়ে কাটলে 3 7 21, তাহলে 5 7 কত হচ্ছে 35 জন, 5 7 কত বেরোলাম 35 জন। তাহলে কি বলছে 21 মিটার লম্বা পুকুর কতজন লোক খনন করতে পারবে, আমার আনসার আসবে 35 জন। বলো অঙ্কটা বোঝা গেছে কিনা, আনসার 35 জন। তাহলে আমরা বেসিক জায়গা থেকে, তাহলে আমার বেসিক জায়গা কোথায়, এইটা ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই আশা করি। চলো নেক্সট, চলো তারপরটা করা যাক। কি বলেছে দেখি, বলছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটা পাম্প আছে, ঠিক আছে, একটি পাম্প 36,000 লিটার, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় ওপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল, কত না 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পে 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে। এই তো আমার লজিক। তাহলে কি আসছি, আমি সেম জিনিসই করব। দেখো সেম লজিকে আগেরটা যা শিখলাম সেম, M1 D1 T1 বাই W1 সমান M2 D2 T2 বাই W2। ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে এবার দেখো এখানে তো ম্যান নেই, কিন্তু এখানে যেটা আছে সেটা হচ্ছে 5 অশ্ব ক্ষমতা, এই 5 যেটা সেটাকে আমরা এখন M1 ধরবো। 36,000 লিটার জল তুলছে, তার মানে কি কাজের পরিমাণ তো এটা, যে কতটা কাজ করলো সেটাকে আমরা ধরবো W1। আর এখানে যে 7 বলেছে, আচ্ছা ওটা পরে আসছি। আচ্ছা এই যে 8 বলেছে এটা দৈনিক করছে, তার মানে এখানে T1। আর কি আছে, তারপরে যখন সেকেন্ড কন্ডিশনে বলছে যে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের, তাহলে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের মানে এইটা হচ্ছে M2 ধরবো, আর এইটা 63,000 লিটার জল, তার মানে W2 ধরবো। ঠিক, তার মানে এখানে আমার কোনটা লাগছে না, এখানে আমার নাম্বার অফ ডেজ লাগছে না। তাহলে সূত্রটাকে যদি আমি মডিফাই করে লিখি, এখানে লিখি M1 T1 বাই W1 সমান M2 T2 বাই W2। দেখো এটুকুনি ক্লিয়ার। এবার তো ভ্যালু বসাবো, মার্কস পাবো, ভ্যালু বসাবো আর ভ্যালু পাবো। কি আসছে M1, M1 কত, M1 এর ভ্যালু 5, T1 এর ভ্যালু কত, দেখো M1 এর ভ্যালু 5, T1 এর ভ্যালু 8। নিচে কত আসছে 36,000 লিটার জল, 36,000, ঠিক আছে, 36,000 সমান সমান কত, M2 কত বলেছে, M2 বলেছে 7, M2 কত বলেছে, M2 বলেছে 7 গুণ T2 কত বলেছে, T2 বার করতে হবে আমাদের, কারণ ঘন্টা জানতে চেয়েছে, T2 আমাদের বার করতে হবে। আর কি W2, তাই তো, W2 হচ্ছে 63,000 লিটার জল।
W2, ঠিক আছে, 63,000 লিটার। সবার প্রথম কথা একটা বড় কাজ কমিয়ে দিই, সেটা হচ্ছে এইদিকে 3টে শূন্য, এইদিকে 3টে শূন্য কেটে দিই, ঠিক আছে। 7 দিয়ে কাটছে, 7 9 63। তাহলে T2 এর ভ্যালু কি আসছে? T2 এর ভ্যালু আসছে, এটাই পাশে পাঠিয়ে দিই, 5 গুণ 8 গুণ এই 9টা এই পাশে চলে গেলে এইখানে 9 বসে যাবে, বাই তলায় কে আছে? তলায় আছে 36, তাই তো। তাহলে 36টা বসিয়ে দিলাম, 36টা বসিয়ে দিলাম। 9 দিয়ে কাটলে 4 9 36, 4 দিয়ে কাটলে 4 2 8, তাহলে আমার কত আসছে না 10 ঘন্টা। কত আসছে? 10 ঘন্টা। বলো অঙ্কটা আদৌ কিছু আছে? তাহলে শুধু আমরা যে জায়গাটায় লজিক বসাবো শুধু সেই জায়গাটা ইমপ্লিমেন্ট করলেই হবে। ক্লিয়ার কিনা বলো? এবার আসি 3 নম্বর ম্যাথে। কি বলছে দেখো 3 নম্বর ম্যাথে, রমেশ সুরেশের থেকে 16 বছরের বড়। 20 বছর পর রমেশের বয়স সুরেশের বর্তমান বয়সের 4 গুণ হবে। বলো তাহলে এটা কিভাবে করব? রমেশের বর্তমান বয়স চেয়েছে, তাহলে রমেশ সুরেশের থেকে 16 বছরের বড়। সবার প্রথম যেটা লিখব যে, এটা চেঞ্জ করে নি, রমেশ সুরেশের থেকে 16 বছরের বড়। রমেশ কার থেকে বড়? সুরেশের থেকে। কত বছরের বড়? না 16 বছরের বড়। দেখো এইটুকুনি ক্লিয়ার। রমেশ কি বলেছে? সুরেশের থেকে 16 বছরের বড়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস লিখে রাখতে পারবো যে সুরেশের বয়স হচ্ছে রমেশ মাইনাস 16। এইটুকুনটা কোনো কারোর অবজেকশন হওয়ার কথা নয়, ঠিক আছে। এবার বলছে 20 বছর পরে রমেশের বয়স সুরেশের বর্তমান বয়সের 4 গুণ হবে, ঠিক আছে। ক বছর পরে বলেছে? 20 বছর পরে। ক বছর পরে বলেছে? 20 বছর পরে। তাহলে 20 বছর পরে রমেশের বয়স সুরেশের বর্তমান বয়সের 4 গুণ হবে। আচ্ছা, তাহলে 20 বছর পরে রমেশের বয়স কত হবে? আর প্লাস 20, এইটুকু তো সমস্যা নেই। কত গুণ হবে বলেছে? 4 গুণ হবে। কত গুণ হবে বলেছে? 4 গুণ হবে। তার মানে কত? সুরেশের 4 গুণ। এই যে 20 বছর পরে রমেশের বয়স সুরেশের বর্তমান বয়সের 4 গুণ হবে। তাহলে সুরেশের বর্তমান বয়সে তার 4 গুণ। ক বছর পরে? 20 বছর পরে। কার? আর রমেশের 20 বছর পরে। প্রতিটা কথাই কিন্তু ভাষায় প্রকাশ পাচ্ছে, ঠিক। এবার আমাকে জানতে চেয়েছে কি? আমাকে জানতে চেয়েছে রমেশের বয়স জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে এই জন্য বার করে রেখেছি s is equal to r plus 16। কেন এখানে r plus 16 বসাবো? তার কারণ আছে, এমনি বার করিনি। কারণ বলে দিয়েছে এখানে রমেশের বর্তমান বয়স হচ্ছে, রমেশের বর্তমান বয়স বার করতে বলেছে। তাহলে সুরেশের ভ্যালুটা যদি রমেশ দিয়ে রিপ্লেস করতে পারি তাহলে আমার কাজ মিটে যাবে। তাহলে এখানটায় কি করব? আচ্ছা এখানটায় করি, নেক্সট লাইনটা পরে উপরে চলে যাব। 20 সমান 4 ইন্টু সুরেশের ভ্যালুটা বসে যাবে, যে এস এর জায়গায় ভ্যালুটা বসে যাবে না আর মাইনাস 16। ক্লিয়ার? চলো এটাকে উপরটায় নিয়ে যাই, এখানটায় করি। তাহলে আর প্লাস 20 সমান 4r মাইনাস 4 16 64, ঠিক আছে। এইটাই পাশে নিলাম, এটাই পাশে নিলাম। তাহলে 20 প্লাস 64 সমান 4r মাইনাস 8। দেখো এইটুকুনি ক্লিয়ার কিনা? তাহলে এখান থেকে 4 6 আর 2 8 সমান কত আসছে? 3r আসছে। তাহলে r এর ভ্যালু কত আসবে না 84/3। তাহলে r এর ভ্যালু কত আসছে? 3 2 6 7 8 3 8 24। কত বছর আসছে r এর ভ্যালু? r মানে কি? r মানে রমেশ, তাই তো। তাহলে রমেশের ভ্যালু কত আসছে না 28 বছর। কোনো সমস্যা আছে এই অঙ্কটার ক্ষেত্রে? 28 বছর। ক্লিয়ার? বোঝা গেছে এইটুকুনি? সহজ জিনিস কিন্তু। চলো নেক্সট কি বলেছে। আগে সবার প্রথম যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে যেটা প্রথম আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অঙ্কটাকে
কি দেখতে পাচ্ছি, কোন চৌবাচ্চার সংযোগকারী দুটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে যথাক্রমে 6 ঘন্টা ও 12 ঘন্টায় জলপূর্ণ করে। আবার বলছি, কোন চৌবাচ্চায় সংযোগকারী দুটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে যথাক্রমে 6 ঘন্টা ও 12 ঘন্টায় জলপূর্ণ করে। ওই দুটি নল একসঙ্গে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ করবে? এই তো আমার কোশ্চেন, খুব সহজ। দেখো, প্রথম নলকে আমরা এ ধরলাম, এ হচ্ছে 6 ঘন্টায় কাজ করতে পারে, আর বি কি বলছে না 12 ঘন্টায় কাজ করতে পারে। আমরা এই দুজনের এলসিএম নেব। কি নেব? এলসিএম মানে লসাগু নেব। তাহলে আমার কত বেরোলো? 12 বেরোলো। আচ্ছা, এই 12টা কি এটা মনে রাখবে, 12টা এই লসাগু করলাম সেইটা বেরোলো আমার টোটাল ওয়ার্ক। কি বেরোলো আমার? না টোটাল ওয়ার্ক মানে মোট কাজ। মানে কি? মোট কাজ। ক্লিয়ার? তাহলে আমার এখানে যখন মোট কাজ বেরিয়ে গেছে, তাহলে দুটো নল, আচ্ছা দুটো নল একত্রে কাজ করবে বলেছে। এইবারে এইখানে আমি কি করব? এইখানে এফিসিয়েন্সি বার করব। কার এফিসিয়েন্সি? এ এর এফিসিয়েন্সি অ্যাজ ওয়েল অ্যাজ বি এর এফিসিয়েন্সি। কিভাবে বার করব? আমরা জানি যে টোটাল ওয়ার্ক সমান নাম্বার অফ ডেজ মানে কদিনে কাজ করলো ইনটু এফিসিয়েন্সি। ঠিক আছে, এফিসিয়েন্সি। তাহলে এফিসিয়েন্সি সমান কত বেরোবে? শুধু ইএফ লিখলাম, এফিসিয়েন্সি সমান টোটাল ওয়ার্ক বাই নাম্বার অফ ডেজ। তাহলে টোটাল ওয়ার্ক কত? 12, নাম্বার অফ ডেজ কত? 6। তাহলে 12 ভাগ 6 কত আসবে? একবার 12 ভাগ 6, তার মানে 2 আসবে এখানে এফিসিয়েন্সি। আর বি এর এফিসিয়েন্সি কত? না টোটাল ওয়ার্ক 12, নাম্বার অফ ডেজ হচ্ছে 12, তার মানে এফিসিয়েন্সি কত আসবে? 1 আসবে। তাহলে কত আসবে? 1 আসবে। এবার এ আর বি এর মোট এফিসিয়েন্সি কত? মোট এফিসিয়েন্সি 3। এ আর বি এর মোট এফিসিয়েন্সি কত? মোট এফিসিয়েন্সি 3। ঠিক আছে, তাহলে বলছে দুটি নল একসঙ্গে কাজ করলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ করবে, তাই তো? তাহলে কতক্ষণে চৌবাচ্চা পূর্ণ করবে? মোট কাজ কত? 12। ঠিক আছে, কি দিয়ে ভাগ করতে হবে? 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কতক্ষণ বেরিয়ে যাব? কেন? কারণ নাম্বার অফ ডেজ বা টাইম মানে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি হবে। তাহলে টোটাল ওয়ার্ক কত? 12, এফিসিয়েন্সি কত? 3, তার মানে 3 4 12, আমার আনসার আসবে 4 ঘন্টা। দেখো ক্লিয়ার কিনা? এইটা যদি আমাদের একদম ক্লিয়ার হয়ে যায়, আশা করি এই জায়গাটা কোনো ব্যাপারই নয়। কারণ এই অঙ্কটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমার কিন্তু এইটা তোমাকে অ্যাকচুয়ালি দেখানোর জন্য করা। ঠিক আছে, সিম্পল এখান থেকেই হয়ে যাবে, একদম ছোট অঙ্ক। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, কি বলেছে দেখো, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30, 36 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকবে? ভালো করে বোঝো, প্রতি ক্ষেত্রে কত অবশিষ্ট থাকবে? 10 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, তার মানে 10 যদি অবশিষ্ট থাকে প্রতি ক্ষেত্রে, তাহলে আমরা অপশানে দেখতে পাচ্ছি 10 অবশিষ্ট থাকলে অরিজিনালি কত হবে? 9 9 9 4 6। এইটা কত হবে 10 অবশিষ্ট থাকলে? মানে 10 কমে যাবে, 9 9 3 6 0। এটা কত হবে? 9 7 9 2 0। আর এটা কত হবে? 9 8 6 5 5। এই তো দেখো, আমরা প্রথমে 10 অবশিষ্ট থাকবে বলে প্রত্যেকের থেকে 10 কমিয়ে দিলাম। তার মানে এই সংখ্যাগুলোর কোন একটা সংখ্যা কত কত দিয়ে বিভাজ্য হবে? না 16, 24, 30, 36 সব দিয়ে বিভাজ্য হবে। এবার আমার মাথায় প্রশ্ন হলো, কি হলো বিষয়টা? তাহলে এই বিষয়টা আমরা করব কি করে? দেখো, সবার প্রথম কথা, কোনো একটা সংখ্যা
দেখো 30 দিয়ে বিভাজ্য মানে এখানে 3 গুণ 10 দ্বারা বিভাজ্য হতে হবে, মানে 10 দ্বারা বিভাজ্য হতে হবে। তার মানে এখানে ইউনিট ডিজিটে শূন্য নেই, তাই জন্য এটা কাটা। এইখানেও ইউনিট ডিজিটে শূন্য নেই, তার জন্য এটা কাটা। তাহলে দুটো অপশন আমি এলিমিনেট করে দিতে পারলাম। ঠিক আছে, আর কি করে এলিমিনেট করতে পারবো, আর কি করে এলিমিনেট করা যাবে দেখি। বলেছে কোন বৃহত্তম সংখ্যা, এটা খেয়াল করবে। তাহলে বৃহত্তম সংখ্যা বলেছে, দেখো একটা জিনিস খেয়াল করে যে এইখানে 9 আছে, দেখো 36 মানে হচ্ছে 4 9 36, তার মানে 9 দিয়ে বিভাজ্য হতে হবে। 9 দিয়ে বিভাজ্য হওয়ার জন্য দেখো 9 9 6 আর 3 9, এটা 9 দ্বারা বিভাজ্য। 9 9 7 আর 2 9, এটাও 9 দ্বারা বিভাজ্য। দুটোই 9 দ্বারা বিভাজ্য। তাহলে এটাকে আমি আলাদা করব কি করে, এটা তো প্রশ্ন আসতেই পারে। দুটোই 9 দ্বারা বিভাজ্য, দুটোই 3 দ্বারা 6 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু প্রশ্নতে আমার উত্তর বলে দিয়েছে, কি বলেছে, বৃহত্তম বলেছে। তার মানে এটাও ঠিক এটাও ঠিক, দুটোই এইগুলো দ্বারা বিভাজ্য হচ্ছে, দুটোই ঠিক। ঠিক আছে, তাহলে কি করব, আমাকে বৃহত্তম চুজ করতে বলেছে। তাহলে কোনটা বৃহত্তম, এইটা বৃহত্তম নাকি এইটা বৃহত্তম? অবশ্যই দেখতে পাচ্ছি এইটা বৃহত্তম, তাই জন্য আমার এইটা অ্যান্সার হবে। তাহলে একটা অঙ্ক তুমি করছো যেখানে লসাগু মাস্ট করতেই হবে, লসাগু না করলে অঙ্কটা এগোতেই পারবে না, বৃহত্তম সংখ্যার যোগ ভাগ অনেক কিছু করতে হবে। এইটা হচ্ছে শর্ট নিয়ম, কিভাবে তুমি অ্যাপ্লাই করবে এখানে অঙ্কর মধ্যে। ঠিক আছে, এটা ভাববার বিষয়। তাহলে লসাগু ছাড়াও কিন্তু আমরা অঙ্ক করতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার? চলো অঙ্কটা একবার পড়ে নি। বলছে এ একটি কাজ 9 দিনে করে, বি কাজটি 6 দিনে করে। এ কাজটা কদিনে করলো, 9 দিনে, আর বি কাজটা কদিনে করলো, 6 দিনে। তাদের সাথে সি এসে যোগ দেওয়াতে তারা মোট 3 দিনে কাজটা সম্পন্ন করতে পারে, সি একা কদিনে করতে পারে। মানে এইরকম সোজা অঙ্ক আর পাবে না। কেন বললাম এইরকম সোজা অঙ্ক পাবে না, দেখো বলছে এ 9 দিনে কাজ করলো, বি কদিনে কাজ করলো, 6 দিনে। সি এসে মোট তারা মানে সবাই মিলে মোট কাজটা 3 দিনে শেষ করলো। তার মানে এ প্লাস বি প্লাস সি কদিনে, 3 দিনে। দেখো একটু আগেই যেটা করালাম এই অঙ্কটার ক্ষেত্রে বলছি, ঠিক আছে, এই অঙ্কটায় কিন্তু তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে একদম যে সহজ নিয়মে যে রুলসটা এখানে অ্যাপ্লাই করেছিলাম ওই অঙ্কতেও কিন্তু সেম রুলস অ্যাপ্লাই হবে, আলাদা কিচ্ছু নেই। ঠিক আছে, কি বলছে দেখো, তাহলে আমরা এর 9 দিন 6 দিন 3 দিন। তাহলে এবার আমরা কি করব, এলসিএম করব। এলসিএম মানে কি, এলসিএম মানে হচ্ছে টোটাল ওয়ার্ক। এলসিএম মানে কি, এলসিএম মানে টোটাল ওয়ার্ক। তাহলে 9 6 3 এর লসাগু কত হবে, 18 হবে। 9 6 3 এর লসাগু 18। ঠিক আছে, তাহলে এখানে কত আসছে এফিসিয়েন্সি, 9 2 এ 18, 6 3 6 18, আর 3 6 18। দুই আসছে, 3 আসছে, 6 আসছে, তাই তো? তাহলে কিভাবে করবো, 18 ভাগ 9 মানে কত হচ্ছে 2, এখানে দিলাম। 18 ভাগ 6 কত হচ্ছে 3, এখানে দিলাম। 18 ভাগ 3 কত হচ্ছে 6, এখানে দিলাম। ক্লিয়ার এইটুকুনি? তাহলে এইটুকুনি যখন ক্লিয়ার হয়ে গেল তখন একটা জিনিস ভালো করে দেখো, এখানে একটা জিনিস ভালো করে দেখো যে কোন জায়গাটা বলবো, যে এ বি যদি একসঙ্গে করে তাহলে এদের এফিসিয়েন্সি কত হয়, 5। আর যদি এ বি সি একসঙ্গে করে তাহলে এফিসিয়েন্সি কত হয়, 6।
এবার আমার প্রশ্ন এখানেই যে যদি সি শুধু একা করে তাহলে এফিসিয়েন্সি কত হবে? 1 হবে কি হবে না? 1 হবে কি হবে না? কেন বললাম 1 হবে? 1 হবে কেন বললাম? কারণ এ বি এই দুজনের এফিসিয়েন্সি তো 5 অলরেডি হয়ে যাচ্ছে, এই দুজনের এফিসিয়েন্সি 5 হয়ে যাচ্ছে, এ বি সি মিলে 6, তাহলে শুধু সি এর ভ্যালু কত হবে? 1 হবে। তাহলে কি বলেছে, কতদিনে সি একা কতদিনে কাজটা সম্পন্ন করতে পারবে? সি একা কতদিনে করতে পারবে? দেখো টোটাল ওয়ার্ক কি বার করতে হয়? নাম্বার অফ ডেজ মানে কি হয়? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক কত? 18। এফিসিয়েন্সি কার? না সি এর। কত? না 1। 18/1 মানে কত? 18 দিন। বাস, সিম্পল অঙ্ক। কিছু আছে আদৌ অঙ্কটাতে? নেই। চলো তাহলে নেক্সট করা যাক। নেক্সট কি বলছে দেখো, বার্ষিক 6% হারে কোনো সুদে, বার্ষিক 6% হার সুদে কোনো আসলের 5% বছরের সুদ হবে 75 টাকা। কি বলছে? বার্ষিক 6% হার সুদে কোন আসলের 5 বছরের সুদ হবে 75 টাকা। এইভাবে, আচ্ছা সবসময় কি পিটিআর ইজ ইকুয়াল টু, আচ্ছা তোমাদের বেসিকটা দেখিয়ে দিই তারপর শর্ট ট্রিক্সটা দেখাচ্ছি। আমরা কি জানি? আমরা জানি যে I is equal to PRT by 100। I মানে কি? সুদ। P মানে কি? আসল। R মানে কি? সুদের হার। আর T মানে কি? সময়। কি বলেছে এখানে? সুদ কত বলেছে? 75। I এর ভ্যালু বসিয়ে দিলাম 75, P এর ভ্যালু বার করতে হবে, ঠিক আছে। বার্ষিক সুদের হার কত? 6%, বসিয়ে দিলাম 6। T কত বলেছে? না 5 বছরে, বসিয়ে দিলাম 5/100। তাহলে এখান থেকে P এর ভ্যালু কত আসছে? P এর ভ্যালু আসছে 75। এই 100টা এপাশে গুণ হয়ে যাচ্ছে, 5 6 30 নিচে চলে আসছে, 0 0 কাটা, 3 25 75, তার মানে কত আসছে এখানে? 250। কত আসছে এখানে? অপশন বি 250। ঠিক আছে, কিছু আছে অঙ্কটাতে? এবার একটা জিনিস দেখো, সবসময় যে আমাদের সূত্র ফেলতেই হবে, সবসময় যে অ্যাটেম্পট সূত্র দিয়েই করতে হবে তার কোনো মানে নেই। একটা জিনিস দেখো, যে 6% হারে 5 বছরের সুদ মানে 5 6 কত? 30%। 5 6 কত? 30% সুদ। আর এখানে সুদের ভ্যালুটা বলে দিয়েছে 250 টাকা, তাহলে সরি 75 টাকা। তাহলে আমি বলতে পারবো 30% সুদ মানে 75 টাকা। তাহলে 100% মানে কত? 100 মানে মূলধন। তাহলে 75% দুদিকে কেটে যাবে, ডিভাইড বাই 30 গুণ 100। তাহলে 0 0 কেটে গেল, 3 25 75, তাহলে কত হলো? 250। এইটা হচ্ছে শর্টের অঙ্ক, এইটা হচ্ছে শর্টে বেরোবে কিভাবে। ক্লিয়ার? তা কিভাবে তুমি অ্যাপ্রোচ করছো সেটা ব্যাপার। পরীক্ষার হলে তুমি এটার বদলে যদি এই অ্যাপ্রোচটা আনো তাহলে তোমার প্রচুর তাড়াতাড়ি হবে, এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার, তাই না? চলো নেক্সট করা যাক। নেক্সট দেখি কি বলেছে। কি বলেছে দেখো, বলেছে শতকরা 6.1/4% বার্ষিক সুদে কত বছরে 1250 টাকা 1875 টাকা হবে। ভালো কথা। তাহলে অরিজিনাল ভ্যালু কত? 1250 টাকা অরিজিনাল ভ্যালু। কত টাকা অরিজিনাল ভ্যালু? 1250 টাকা। সেই টাকাটা কত হবে? 1875 টাকা হবে। তার মানে সুদ কত? তাহলে এখান থেকে আমরা কি পাবো? না সুদ পাবো। সুদ কিভাবে পাবো? 1875 মাইনাস 1250। ক্লিয়ার? বুঝে গেল এইটুকুনি? তাহলে বিয়োগ করলে কত পাবো? বিয়োগ করলে এখানে পাচ্ছি আমরা 5, এখানে পাচ্ছি 2, এখানে পাচ্ছি 6, 625 টাকা, তাই তো? কত পার্সেন্ট হারে সুদ? 6.5% হারে সুদ, সরি 6.1/4% হারে সুদ। তাহলে 6.1/4, 4 6 24, 25/4। ঠিক আছে, 25/4
4% হারে সুদ পাচ্ছি। ঠিক আছে, তার মানে কি 100 টাকাতে, আচ্ছা বেশি খেটে লাভ নেই, চলো পার্সেন্ট বলে দিয়েছে, তার মানে এটা যদি আমি ফেলি, I is equal to PRT by 100। I কত না 625, আসল কত 1250, আর কত 25/4, টি কত বার করতে হবে, আর নিচে 100 আছে তাই জন্য 100। ঠিক, তাহলে আমরা এখানে কি বার করব, টি এর ভ্যালু বার করব না 625, এই 100 আর 4 উপরে চলে যাবে, 100 গুণ 4 ডিভাইড বাই এই দুটো পার্ট নিচে চলে আসবে, 1250 গুণ 25। এবার কাটবো, দেখো দেখো কিভাবে কাটতে পারি। সবার প্রথম কথা, এই শূন্য কেটে গেল, ঠিক আছে, 25 25 625, 5 25-এ 125, 5 দিয়ে কাটলে 5 2-এ 10, তাহলে 4 দুগুণে কত হলো 8 বছর, এলো আমাদের অঙ্ক। ঠিক আছে, তাহলে অঙ্ক পড়ে মোটামুটি বুঝতে মানে মোটামুটি বোঝা যাচ্ছে যে অঙ্কটা কি জানতে চাইছে, এইভাবেই আমরা এগিয়ে যাব। 9টা কি বলেছে, 9টা বলেছে 9টি বাল্ব প্রত্যহ 9 ঘন্টা করে 30 দিন ব্যবহার করলে 225 টাকা বিল আসছে। বলেছে কি 9টি বাল্ব প্রত্যহ 9 ঘন্টা করে 30 দিন ব্যবহার করলে 225 টাকা বিল আসছে। 5টি বাল্ব প্রত্যহ 6 ঘন্টা করে কতদিন ব্যবহার করলে 375 টাকা বিল আসে? আমাদের লজিক সেই এক, M1 D1 T1 বাই W1 সমান M2 T2 D2 বাই W2। তাহলে এইটা তোমাদেরকে বোঝাতে হবে না কিভাবে আমরা পাচ্ছি। তাহলে কোনটা M1, এটা M1 9টা বাল্ব, আর T1 4 ঘন্টা করে 30 দিন D1। ঠিক আছে, আর এইটা কি, এইটা আমরা W1 ধরবো, এইটা আমরা ধরবো W1। ঠিক আছে, এবার 5টা বাল্ব, তাহলে এটা কি চলে আসবে এবার M2, দ্বিতীয় ক্ষেত্র আসছে তাই জন্য M2, 6 ঘন্টা করে চলছে T2, আর ক টাকা 375 টাকা, তার মানে এটা W2। ব্যাস, আমার অঙ্কের আর কিছু বাকি আছে, হয়তো করেই ফেলেছি ম্যাক্সিমাম পার্ট। কি বলছে এখান থেকে, তাহলে M1 কত 9 গুণ, আচ্ছা D1 কত 30, T1 কত 4 ডিভাইড বাই কত আছে W1 এর ভ্যালু নাকি 225। M2 কত, M2 কোথায়, M2 ওই যে M2 5টি বাল্ব। T2 হচ্ছে 6, কদিন সেটা বার করতে হবে, D2 ডিভাইড বাই W2 কত বলেছে 375। ক্লিয়ার? আচ্ছা, এটা লাইট কালার, ধরো অন্য কালার নেই। এবার কাটাকুটির পার্ট। সবার প্রথম একটা কাজ করি, D2 ভ্যালুটা লিখে পুরো জিনিসটাকে একদিকে নিয়ে আসি, কাটাকুটি সুবিধা হবে। 9 গুণ D2, মানে এই পার্টটা পুরো এই পাশে চলে যাবে, 9 গুণ 30 গুণ 4, এই পার্টটা এই পাশে গেলে 375 বাই এই পার্টটা নিচে 5 গুণ 6 নিচে, আর এটা অলরেডি 225 নিচেই আছে। এবার কাটাকুটি দেখো, 5 6 30, 30 কাটলো, এটা 9 দিয়ে কাটছে, 9 দুগুণে 18, 19 20 21 22, 5 9 45। ঠিক আছে, 25 দিয়ে কাটবে, 25 একে 25 পড়ে যাইবে 12, 125, 5 25-এ 125, তাহলে 4 15 কত আসছে 60 আসছে, 4 15 কত আসছে 60 আসছে, অপশন এ আমাদের রাইট অ্যান্সার।
অঙ্কটায় আদৌ কিছু আছে? সিম্পল ম্যাথ কিনা বলো। চলো নেক্সট কি বলছে, প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? কি বলছে, প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা আমাদের সবার প্রথম জানতে হবে যে প্রথম 5টি মৌলিক সংখ্যা বলেছে, তাহলে প্রথম 5টি মৌলিক সংখ্যার মধ্যে আমাদের ফার্স্ট মৌলিক সংখ্যা কত বলি আমরা? ফার্স্ট মৌলিক সংখ্যা কিন্তু সবাই এক হয় না। ফার্স্ট মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপরের মৌলিক সংখ্যা হচ্ছে 3, পরের মৌলিক সংখ্যা হচ্ছে 5, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 11। 2টা কিন্তু ম্যাক্সিমাম সবাই ভুল করতে থাকে। 2 হচ্ছে আমাদের প্রথম মৌলিক সংখ্যা, ঠিক আছে? তাহলে এখানে কত পাবো? আচ্ছা, এখানে আমার তাহলে আসছে কত? আচ্ছা, 7 5 12 13 14 15 16 17 18 8 17 1 1 2 মানে 28। তাহলে গড় কথার অর্থ কি? গড় কথার অর্থ মানে 5 দিয়ে ভাগ হয়ে যাবে। কেন 5 দিয়ে ভাগ হবে? 5 দিয়ে কেন ভাগ হবে? কারণ 5টি মৌলিক সংখ্যা, তাহলে ডিভাইড বাই 5। এবার বিষয় হচ্ছে তুমি ভাগও করতে পারো, আমি বলবো ভাগ করো না। একটা জিনিস শিখিয়ে দিই, দেখো এটা ছোট আছে বলে অসুবিধা হবে না ভাগ করতে, বড় হলে কিন্তু এটা খুব অ্যাডভান্টেজ দেয়। কি করব আমরা, ওপরেও 5 না, ওপরেও 2 দিয়ে গুণ, নিচেও 2 দিয়ে গুণ। কেন করলাম কথাটা? দেখো কথাটা করলাম হচ্ছে, দেখো 8 দুগুণে 16 6 হাতে রইল 1 56 ডিভাইড বাই 5 দুগুণে 10। কত পেলাম? 5 2 10। তাহলে 10 মানে কত? এটা সরাসরি লিখতে পারবো 5.6। এই ভাগটা যদি বড় থাকতো তাহলে কিন্তু আমার হিসাব করতে সমস্যা হতো। এই জন্য উপর নিচে তলায় যদি 5 থাকে উপর নিচে 2 গুণ করলে কি তলায় 10 হয়ে গেল। তাহলে আমরা 10-এর কম্পোনেন্টে যদি আনতে পারি হিসাবে আমার অনেক সুবিধা হয়, তাই না? তাই এটা অঙ্কটা কিছুই ছিল না। চলে যাব নেক্সট অঙ্কে। দেখো কি বলেছে, 4 জন বয়সের অনুপাত, 4 জনের বয়সের অনুপাত 1:2:3:4 এবং তাদের বয়সের গড় হচ্ছে 40। তাহলে কনিষ্ঠ জনের বয়স কত? 4 জনের বয়সের গড় 40 হলে তাদের মোট বয়স কত? গুণ 4, তার মানে কত? মোট বয়স 160। মোট বয়স কত? 160। তাহলে এদের 4 জনের অনুপাত কত বলে দিয়েছে না? 1:2:3:4। তাহলে 4 জনের গড়ের অনুপাত কত একটু দেখে নি। 4 5 6 7 8 9 10। 4 জনের গড়ের অনুপাত কত? 10। 10 মানে কি বলবো? 160। কেন বলবো? এটা হচ্ছে অনুপাতের হিসাব, এটা হচ্ছে অরিজিনাল হিসাব। তাহলে অনুপাতের সঙ্গে আমরা সরাসরি যাব। তাহলে এখানে কার ভ্যালু বার করব? 1 এর ভ্যালু। 1 এর ভ্যালু মানে কত হবে? 160/10। তার মানে কত? 16। 160/10 মানে কত? 16। তাহলে 16 হচ্ছে 1 এর। তাহলে সবচেয়ে কি জানতে চেয়েছে? সবচেয়ে কনিষ্ঠ জন জানতে চেয়েছে। সবচেয়ে কনিষ্ঠ জনকে 1, তাহলে 1 এর ভ্যালুই তো বার করেছি, তার মানে 16 বছর। যদি বলতো সবচেয়ে বড় যে, তাহলে 4 এর ভ্যালু বার করতাম। সিম্পল ব্যাপার, কিছুই নেই। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। দেখো বলছে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর। কি বললাম? পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর। ঠিক আছে, 6 বছর আগে তাদের বয়সের অনুপাত 7:1। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কত? ভালো অঙ্ক। কি বলেছে? ফাদার আর সন, পিতা আর পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত? 6 বছর। ঠিক আছে, 60 বছর। ঠিক আছে, তারপরে কি বলেছে? তারপরে বলেছে 6 বছর আগে, 6 বছর আগে, তাই তো? তার মানে আমরা যদি এরকম ভাবে ভাবি, কি করে করা যায়? অনুপাত বলে দিয়েছে 6 বছর আগের অনুপাত 7:1। 6 বছর আগের অনুপাত, 6 বছর পরে বয়সের অনুপাত বার করতে হবে। ভালো কথা। ওকে, দেখো 6 বছর পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত? 60 বছর। তাহলে ফাদার আর হচ্ছে সন বর্তমান বয়স কত? না 60 বছর। দেখো 6 বছর আগে, 6 বছর আগে বাবার বয়সও 6 বছর কম ছিল। 6 বছর আগে সন্তানের বয়সও 6 বছর কম ছিল। ওভারঅল কত কম ছিল? 12 বছর কম ছিল 6 বছর আগে।
তাহলে 6 বছর আগে বাবার আর এর বয়স কত ছিল? এখান থেকে চলে যাবে হচ্ছে 50 42, কি করলাম, সরি 48। তাহলে 48টা কি? 48টা হচ্ছে 6 বছর আগে পিতা যোগ পুত্র। 6 বছর আগে পিতা পুত্রের বয়স 48 ছিল। ঠিক আছে, তাহলে এবার এখানে চলে আসি। এক মিনিট, শিফট হচ্ছে কোথায়? ঠিক আছে, 6 বছর আগে পিতা পুত্রের বয়স কত? 48 বছর। যখনই আমি 48 বছর পেয়ে গেলাম, তার মানে এখানেই সঙ্গে সঙ্গে লিখে দেব 7:1, তার মানে 8, 8 মানে কত? 48, 8 মানে কত? 48, 1 মানে কত? 6। তাহলে তাহলে ডার্কের দিকে আসছি। ওকে, একটা মিনিট, চলো রেট পেয়েছি ঠিকঠাক। তাহলে এর বয়স কত হবে? 6 বছর আগে 6 7 42, আর এর বয়স কত হবে? 6 1 6। এটা কত? 6 বছর আগে। তাহলে 6 বছর আগে। এবার ওরা চেয়েছে কি 6 বছর পরে, ভালো করে জায়গাটা দেখবে। 6 বছর আগে আমি পেয়েছি, আমাকে চেয়েছে কি 6 বছর পরে, তার মানে 42 তো 6 বছর আগে ছিল। তাহলে বর্তমানে কত? বর্তমানে কত? এখানে 48 আর এখানেও 6, মানে বর্তমানে, এটা তো 6 বছর আগের হিসাব, এটা 6 ইয়ার এগো। তাহলে বর্তমানে কত? বর্তমানে ছেলের বয়স হচ্ছে 12 আর বাবার বয়স হলো 48, কিন্তু এটা কিন্তু আমাদের চাইনি। আমাদের চেয়েছে কি? আমাদের চেয়েছে কোনটা? আরো 6 বছর পরে। চেয়েছে কোনটা? আরো 6 বছর পরে। তাহলে 48 আর 6 কত হবে? 54, 12 আর 6 18। ঠিক আছে, তাহলে দুটোর কি বার করতে হবে? অনুপাত বার করতে হবে। তাহলে অনুপাত কত হবে আমাদের? তাহলে 54 মানে 3 18 54, তার মানে আমার আনসার কত আসছে? 3:1। কত আসছে আনসার? 3:1। বলো আজকে যে কটা অঙ্ক হলো কেমন লাগলো? আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।